জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারই নাম ধনিবে সব কাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। শুরু হচ্ছে সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে শুক্রবার 20 জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 4 জুন 2021। তিথি বৈশাখ, কৃষ্ণপক্ষ দশমী, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 13 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:14 হয়ে 16 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। রাত্রি 8:47 গতে দেবগণ। আজ শ্রীম খ্যাত শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের প্রয়াণ দিবস। তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 1932 খ্রিস্টাব্দে। আজ ধর্মগুরু বিজয় কৃষ্ণ গোস্বামী দেহত্যাগ করেন। তিনি প্রয়াত হন 1899 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সেটা আপনারা জানেন। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই অনুষ্ঠানে মানে এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক দিন রাত 9:30টার সময় আমি উপস্থিত থাকি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। তাহলে এখন একটু গান শুনে নেওয়া যাক। গানের পর ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আজকের দিনটার বৈশিষ্ট্যের কথা বলবার জন্য এবং সেই সঙ্গে বলবার জন্য আজকের অনুষ্ঠানে কি কি আছে। 2.7 বিগ এফএম এর শরণাগত। আজকের দিনটার বৈশিষ্ট্য বলবো আমি আপনাদের সৌমিত্র বসু। এই যে যুদ্ধ হয়, এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ, তো আমরা তো কাগজে ছবি দেখি, সে বিভৎস সব ছবি, রাতের ঘুম চলে যায় এরকম সব ছবি, মৃত শিশুর ছবি, মৃত মায়ের কোলের কাছে বসে আছে শিশু, হয়তো মায়ের কাপড় ধরে টানছে, সে তো আর বুঝতে পারছে না মার কোনোদিন তার ডাক শুনে চুমু খেয়ে তাকে কোলে তুলে নেবে না। নিষ্পাপ এইসব শিশু। আমরা নিজেদের স্বার্থের জন্য, লোভের জন্য হানাহানি করি, আর তার বলি হয় এরা। আজকের দিনটা তাদের জন্য, তাদের কথা মনে রাখবার জন্য। আক্রমণের শিকার নিষ্পাপ শিশুদের মনে রাখার দিন। আমাদের অনুষ্ঠানে প্রথমেই পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা একটা চূড়ান্ত জায়গায় এসে পৌঁছেছি। সেই বৃদ্ধ ব্রাহ্মণ মন্দিরের ভেতরে তো মূর্তি তৈরি করছিলেন, কিন্তু হঠাৎ তার মূর্তি তৈরি করার যে শব্দ বাইরে বেরিয়ে আসছিল সেগুলো বন্ধ হয়ে গেল। রাজা তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢুকলেন। তারপরে কি হলো সেই কথা শোনাবো আপনাদের। তারপরে প্রণমিত মারে। প্রণমিত মারেতে এর আগের দিন বলছিলাম যে এই যে বর্ণাশ্রম ধর্ম, এই বর্ণাশ্রম ধর্ম একটা প্রয়োজনীয়তার কথা স্বামীজি বলেছিলেন, সেই সম্পর্কে বলবো, এবং বর্ণাশ্রম ধর্মের যে সীমাবদ্ধতার দিকটা, গন্ডগোলের দিকটা, সেই দিকগুলো নিয়েও কথা বলবো।
এবং তার সূত্র ধরে আরো দুটো চারটে কথা তো বলবো, এবং বলবো স্বামীজিকে দেখে একজন কিভাবে মুগ্ধ হয়েছিলেন সেই কাহিনী। তারপরে হেমহাজীবন। হেমহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম, 150 বছর বয়স তার, কিন্তু চোখ খুব পরিষ্কার, আদালতে সাক্ষ্য দিতে আসেন। তার নামটা শোনাবো আপনাদের। আর একজনের কথা বলবো, তার নাম আপনারা সকলেই জানেন, এবং আমার ধারণা আপনারা সকলে বুঝতেও পারবেন যে কার কথা বলা হচ্ছে। নতুন যে মহাজীবন, তার কথা বলবো। আর তারপরে আপনাদের চিঠিপত্রের উত্তর। চিঠিপত্রের শেষে বাইরে দূরে, বাইরে দূরেতে তুঙ্গনাথের পর এবার রুদ্রনাথ। তাহলে এখন সময় গানের। গান শেষ হয়ে গেলে পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। চিরন্তন সেই বৃদ্ধ ব্রাহ্মণ, তিনি যে আসলে জগন্নাথ দেব নিজে, তাতে আমরা গোপনে গোপনে জেনে গেছি। এর মধ্যে তিনি মন্দিরের দরজা বন্ধ করে নিজেরই মূর্তি তৈরি করছেন, আর বাইরে পাহারা দেবার জন্য বসে আছেন রাজা। তিনি ওই মন্দিরের ভেতর থেকে ঠুকঠাক করে মূর্তি তৈরির আওয়াজ শুনছেন। হঠাৎ সে আওয়াজ বন্ধ হয়ে গেল। গেল তো গেল, আর কোনো সাড়া শব্দ নেই। কি হলো? মূর্তি তৈরি কি শেষ হয়ে গেল? কিন্তু শেষ যদি হয়ে থাকে, বৃদ্ধ সেই ভাস্কর দরজা খুলে বাইরে বেরিয়ে আসছেন না কেন? রাজা ইন্দ্রদ্যুম্ন আর কৌতূহল চেপে রাখতে পারলেন না। দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। ঢুকে কি দেখলেন? না, মূর্তি তৈরি সম্পূর্ণ হয়নি। সেই বৃদ্ধ বললেন, আপনি কি করলেন মহারাজ? আপনি কাজ শেষ হওয়ার আগে মন্দিরে ঢুকলেন, আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। রাজা বললেন, আমি 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 অন্যায় করেছি, আমি এখনই মন্দিরের বাইরে চলে যাচ্ছি, আপনি কাজ শেষ করুন। কিন্তু সেই বৃদ্ধ ভাস্কর বললেন, না মহারাজ, তা তো আর সম্ভব নয়, আর আমি মূর্তির গায়ে হাত দিতে পারবো না। তাহলে কি হবে? বৃদ্ধ বললেন, আপনি এই অসম্পূর্ণ মূর্তিকে এই মন্দিরে প্রতিষ্ঠিত করুন মহারাজ, এছাড়া আর কোনো উপায় নেই। আর একটা কথা আপনাকে বলি, আগের মূর্তির নাভিতে ব্রহ্ম আত্মা আছেন, তাকে এই মূর্তির নাভিতে স্থাপন করতে হবে। কিন্তু এ কাজ আপনাকে দিয়ে হবে না। আপনি শবররাজ বিশ্বা বসুকে সংবাদ দিন, তার পুত্র এসে এই কাজ করবে। তাকে বলে দেবেন, এই কাজ করবার জন্য সে যেন চোখে 7 পটি কাপড় বেঁধে রাখে, ভুলেও যেন মূর্তির দিকে না তাকায়। যদি কখনো তাকিয়ে ফেলে, তক্ষুনি তাকে মরতে হবে। এই কথাটা যেন সে মনে রাখে। দেখুন, ভেবে দেখুন, এই যে কথাটা বললেন জগন্নাথ দেব, তার মানে এই মূর্তি, নতুন যে মূর্তি, সেটা প্রতিষ্ঠা করবে একদিকে ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতি, অন্যদিকে আবার শবর রাজের ছেলে। তার মানে শবর আর ব্রাহ্মণকে একই সঙ্গে দেবতা প্রতিষ্ঠার দুটি গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হলো। দারুণ না? এই হলো নীলাচলে মন্দির প্রতিষ্ঠার কাহিনী। কি কেমন লাগলো এই গল্প? এর মধ্যে কেউ কেউ অবশ্য আপনাদের যে নিজেদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, যার সঙ্গে সত্যি সত্যি বিগ এফএম এর সরাসরি কোনো সম্পর্ক নেই, বিগ এফএম এর উদ্যোগে হয়নি, শ্রোতাদের উদ্যোগেই হয়েছে, শরণাগত সৌমিত্র পরিবার। তো সেখানে কেউ কেউ বলেছেন যে না, পুরাণের গল্প খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো যে লাগছে সে তো আপনাদের চিঠিপত্র থেকে টের পাওয়া যাচ্ছে। তাহলে শুরু করা যাক আর একটা কাহিনী, কি বলেন? প্রজাপতি দক্ষের নাম তো সবাই শুনেছেন। এই দক্ষের ছিল 64 জন কন্যা। ঋষি কশ্যপ তাদের মধ্যে 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন।
তা এদের মধ্যে দুই বোন হলেন কদ্রু আর বিনতা। তো যথাকালে কদ্রুর 100টি ছেলে হলো, কিন্তু মুশকিলটা হচ্ছে যে তারা সকলেই সাপ। হ্যাঁ, 100টি সাপ। আর অন্যদিকে বিনতার পেটে হলো গরুড়। গরুড় তো মহাশক্তিধর। ব্যাস, বিনতা আর কদ্রুর সংসারে গোলমাল বেঁধে গেল। সেই গোলমালের খবর দেবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত প্রণমী তোমারে, স্বামী বিবেকানন্দের কথা। ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছিলাম স্বামীজির কথা। প্রণমী তোমারে এই পর্যায়ে এই যে বর্ণাশ্রম ধর্ম, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভাজন, এটার সম্পর্কে স্বামীজির মতটা কি ছিল? তার একটা যুক্তি কিন্তু ছিল। কোন যুক্তি? খুব সহজ। এই যে ভাগটা করা হয়েছে, ভেবে দেখুন, এটা কিন্তু করা হয়েছে গুণ আর কর্মের নিরিখে। গুণ মানে কি? গুণ মানে যে কাজটা করতে পারে সেটাই তার গুণ। আমি শরণাগত হয়তো খানিকটা করতে পারি, এটা আমার গুণ, কিন্তু আমি চাষ করতে পারবো না, সেই গুণটা আমার নেই। কিংবা হাতুড়ি পিটতে পারবো না, সেই গুণটা আমার নেই। কিংবা আরো কোটি 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 জিনিস করতে পারবো না, সেই সমস্ত গুণ আমার নেই। আপনি এমন কিছু কিছু কাজ পারবেন যেটা আমি পারবো না, আমি এমন কিছু কিছু কাজ পারি যেটা আপনি পারবেন না। সেই অনুযায়ী ভাগ করে নেওয়া হলো। মানে সাহেবরা যাকে বলে ডিভিশন অব লেবার। সমাজে যখন অনেক মানুষ একসঙ্গে বাস করছে, তখন তো সেই ভাগটা আপনাকে করতেই হবে। এই পর্যন্ত বলে একটু গান শুনবো। গানের পর ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামীজির সম্পর্কে বা এই বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে আরো বেশ কিছু কথা বলবার জন্য। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন প্রণমী তোমারে। সমস্যাটা হলো অন্য জায়গায়। কিছু কিছু কাজ হলো সম্মানের কাজ, আর কিছু কিছু কাজকে অসম্মানের বলে ঠিক করে নেওয়া হলো। এর কোনো যুক্তি নেই কিন্তু এমনিতে। ধরুন, শরণাগত করাটা চাষ করার চেয়ে বেশি সম্মানের কাজ কেন হবে? মানে এইভাবে যদি কেউ ভাবেন, তাহলে তাকে আপনি এই প্রশ্ন করুন যে যিনি চাষ করছেন বা কারখানায় একটা কোনো জিনিস তৈরি করছেন বা যা হোক কিছু, তিনি সৌমিত্র বসুর তুলনায় কম সম্মাননীয় কেন? ফসল ফলানো কি শরণাগত করার চেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ? এটা তো মানতে পারবো না। আসলে কোন রকমের কোনো যুক্তি নেই। মানে তার নানান কারণ আছে এই সমস্ত সমাজের এই গঠনটা এইরকম হয়ে যাওয়ার। সে কারণগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। তো যাই হোক, সোজা কথাই হচ্ছে এরকম ছোট জাত বড় জাত উঁচু নিচু এসব তৈরি হয়ে গেল। এই যে ভেদাভেদটা, এটা তো এখনো আছে। এখনো দলিতদের ওপর কি ভয়ানক অত্যাচার করে কিছু মানুষ, সেটা আমরা সকলেই জানি। এইভাবে একটা সমাজে মানে কোন কাজটা কে পারে তার ভিত্তিতে যে ভাগাভাগিটা হয়েছিল, তাকে মানুষ হিসেবে ছোট বড় করার দিকে নিয়ে গেল। এটা একটা পাপ। পাপ আসলে তো ব্রাহ্মণী বলুন আর চণ্ডালী বলুন, সবাই এক অবিভাজ্য আত্মা। এইটা স্বামীজি বিশ্বাস করতেন, এইটা যে কোনো আধুনিক শিক্ষিত মানুষ বিশ্বাস করে। বলছিলাম স্বামীজির পরিব্রাজক জীবনের গল্প। সেই জীবনে একটা দারুণ ঘটনা ঘটেছিল। হাতরাস বলে একটা স্টেশন, আমি জানি না সেই কুখ্যাত হাতরাস কিনা, সেখানকার স্টেশন মাস্টার ট্রেনে উঠে দেখেন একজন সাধু বসে আছেন কামরায় অন্যদের সঙ্গে। তার চোখের দিকে তাকিয়ে স্টেশন মাস্টারের মাথাটা ঘুরে গেল। একে দেখছি আমি? এই দুটো চোখে তো আমি কদিন আগে স্বপ্নে দেখলাম, পদ্ম ফুলের পাপড়ির মতো দুটো চোখ।
স্টেশন মাস্টার আর নিজেকে সামলাতে পারলেন না, তাড়াতাড়ি সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে বললেন, মহারাজ। সাধু হাসি মুখে তার দিকে তাকালেন। স্টেশন মাস্টার বললেন, প্রভু প্রভু, আপনার কাছে আমার একটি প্রার্থনা আছে। আপনি যদি দয়া করে ট্রেন থেকে নেমে আমার ঘরে আসেন, আমার ঘর পবিত্র হবে প্রভু। বেশ। স্বামীজি নেমে গেলেন ট্রেন থেকে, চলে গেলেন তার ঘরে। ঘরে গিয়ে বসিয়ে আপ্যায়ন করে স্টেশন মাস্টার তো স্বামীজির অনুমতি নিয়ে অফিসে চলে গেছেন। তো একটা খুব জরুরি কাজ করবার আছে, সেসব সারতে। ফিরে এসে ঘরে ঢোকার মুখে শোনেন স্বামীজি একা একা গুনগুন করে গান গাইছেন। কি গান? বিদ্যে পাবার স্বাদ যদি থাকে তাহলে ওই চাঁদ মুখে ছাই মাখো, ছাই মাখো। শোনা মাত্র স্টেশন মাস্টার তক্ষুনি চলে গেলেন রান্নাঘরে। এক মুখ ছাই মেখে এসে বসলেন স্বামীজির পায়ের তলায়। বলবো এই স্টেশন মাস্টারের কথা বলবো, স্বামীজির কথা বলবো, আরো অনেক কথা বলবার আছে বলবো, কিন্তু আজকের মতো প্রণমী তোমার এখানেই শেষ হলো। এরপর হে মহাজীবন, গতদিনে যার গল্প বলেছিলাম তার নাম বলবো আজকে, আর তারপর নতুন একটা গল্প। কিন্তু এই সবটাই হবে গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এটা বলছিলাম হে মহাজীবনে, গতদিনে যে গল্প বলেছিলাম সে গল্প মনে আছে তো নিশ্চয়ই? অবিশ্বাস্য সেই কাণ্ড। একজন মানুষের বয়স 150 বছর। সেই বয়সে তিনি আদালতে সাক্ষী দিতে এসেছেন। শুধু তাই নয়, তার দৃষ্টিশক্তি নিয়ে উকিল সন্দেহ প্রকাশ করলে প্রমাণ করে দিচ্ছেন যে কোনো সাধারণ মানুষের তুলনায় তার চোখের জোর অনেক গুণে বেশি। শরণাগতের ভক্ত শ্রোতারা কি তার নামটা বুঝতে পারেননি? নিশ্চয়ই পেরেছেন, তবু আমি বলি লোকনাথ বাবা। হ্যাঁ, লোকনাথ বাবার কাহিনী। তার জন্ম হয়েছিল 1730 খ্রিস্টাব্দে, আর তিনি প্রয়াত হন 3রা জুন 1890 খ্রিস্টাব্দে। বাংলায় 19শে জ্যৈষ্ঠ 1297। 19শে জ্যৈষ্ঠ 1297। আজকে হচ্ছে 20শে জ্যৈষ্ঠ, তার মানে গতকাল, যেদিন এই কাহিনীটা আপনাদের শুনিয়েছিলাম। এবার গানের পর নতুন গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে 7টা পর্যন্ত, আপনাদের সৌমিত্র বসু। শরণাগত শুনছেন আপনারা 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শ্যামপুকুর ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক। ছাত্র হিসেবে দারুণ ছিলেন, বরাবর খুব ভালো রেজাল্ট। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ হলো, আর তারপরে জীবনের গতিপথটা পাল্টে গেল তার। এমনিতেই ছোটবেলা থেকে ঈশ্বরে অসীম ভক্তি ছিল, এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলেছিলেন, তোমার এই দুটি চোখ হলো যোগীর চক্ষু গো, যেন তপস্যা করতে করতে উঠে এলো। কিন্তু বিয়ে করে ফেলেছেন, যে সংসার করে ফেলেছেন। ঠাকুর বললেন, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই। সংসারে যাও, তাদের সঙ্গে থাকো, এমন একটা ভাব করো যেন তুমি তাদের কত আপনার, তারাও তোমার কত আপনার। কিন্তু মনে মনে জানবে ওসব কিচ্ছু না, কিচ্ছু না। কেমন? তাই হল। হনুমানের যেমন দাস ভাব, তার ভাবও ছিল তেমনি। সব সময় ঠাকুরের পায়ের তলায়। সামান্যতম সেবাটুকু করতে পারলে যেন জীবন ধন্য হয়ে যায়। ঠাকুর বুঝেছিলেন এর থাক বড় ভালো। একদিন বললেন, এখন কিছুদিন তুমি আমার কাছে থাকবে, তপস্যা করবে। শুরু হলো তার তপস্যা করা। আর
সেই তপস্যা মনের ভেতর থেকে সব অহংকারকে ওই জলে ভিজে যেমন জোড় আলগা হয়ে যায় তেমনি আলগা করে দিল। সংযমের শিক্ষা তো দিয়েই ছিলেন ঠাকুর, সেই সঙ্গে দিয়েছিলেন কৃচ্ছ্রতা সাধনের শিক্ষা। যদি তোমার সহায় থাকে, সহায় মানে মাথার উপরে ছাদ থাকে, খাওয়া পড়ার সংস্থান থাকে, তখন তো ঈশ্বর দূরে চলে যান। কারণ বেঁচে থাকবার জন্য তো আর তখন তার উপর নির্ভর করে থাকতে হচ্ছে না। তা আমাদের এই মহাজীবন মাঝে মাঝে বাড়িঘর ছেড়ে চলে যেতেন রাস্তায়, সত্যি রাস্তায়। তখনকার যে সেনেট হল, এখন বহুদিন আগে তা ভেঙে দেওয়া হয়েছে, সেই সেনেট হলের সামনের ফুটপাতে অন্য ভিখিরিদের মধ্যে দিন কাটাতেন। কুম্ভ মেলা বা এইরকম কোন মেলা, এরকম কোন ধর্মীয় উৎসবের সময় চলে যেতেন হাওড়া স্টেশনে, সাধুদের সেবা করতেন, প্রসাদ নিতেন। স্কুলের কাজে মন ছিল না, তো সেবারে তার স্কুলের ছাত্রীরা খুব খারাপ ফল করলো। বিদ্যাসাগর রেগে গিয়ে বললেন, মাস্টার পরমহংস নিয়েই ব্যস্ত, স্কুলের ভালো মন্দের দিকে তাকাবার সময় কোথায়। ঠিকই তো, এক কথায় ছেড়ে দিলেন চাকরি। ঠাকুর শুনে বললেন, হ্যাঁ বেশ হয়েছে, বেশ হয়েছে, এবারে মা ওকে চালিয়ে নেবে। এই মানুষটির প্রধান পরিচয়, যেটা বললে সবাই তাকে চিনতে পারবেন, সেটা হলো সব সময় ঠাকুরের পাশে পাশে থেকে তিনি কখন কি বলেছেন, কি করছেন সব লিখে রাখা। সে এক আশ্চর্য বই। ঠাকুর তো নিজে কিছু লিখে রেখে যাননি, ভাগ্যে সেই মানুষটি ছিলেন। তাই তো রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের মন থেকে হারিয়ে গেলেন না। শেষ হলো হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ব আমি, আপনাদের সৌমিত্র বসু। পড়ছে আপনাদের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি। প্রিয় সৌমিত্র বাবু, আপনার নিজস্ব নাটকগুলি অতি সুন্দর। লকডাউন কালে আমাদের মতো 60 ঊর্ধ্ব লোকেদের সকালের অক্সিজেন। আমিও আমার স্ত্রী প্রাণায়াম সহ তা গ্রহণ করি। নমস্কার নেবেন। স্বপন নস্কর, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা। এগুলো নাটক নয়, আমি তো কথা বলি, নানান বিষয় নিয়ে কথা বলি আর কি। সে কথাগুলো হয়তো একটু নাটকীয় হয়ে যায় কখনো কখনো বিষয়ের চাপে, এই আর কি। আপনার ভালো লেগেছে, আপনাদের ভালো লেগেছে, তার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। পরের চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রদা, আপনি প্রতিদিন কত দেবদেবী মহান মানুষদের কথা, একটা কথা বলতে পারেন আমরা সবাই কি মহাপাপ করেছি যে সব সময় আমাদের মৃত্যু ভয়ে তাড়া করে বেড়াচ্ছে? আশেপাশে কেউ না কেউ মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সের শব্দে বুক ধড়ফড় করছে। বলো না দাদা, কোন ঠাকুরের কাছে মাথা ঠুকলে এই করোনা থেকে মুক্তি পাবো? ইতি বিউটি দাস, অভিরামপুর, সাঁতরাপাড়া, বজবজ। এর উত্তর হলো, ভয়টা না পেলেই তো হয়। হ্যাঁ, বহু লোকের করোনা হয়েছে, তাদের মধ্যে বেশ কিছু মানুষ হয়তো মারাও গেছেন। কিন্তু সত্যি সত্যি আমাদের দেশের যে, পশ্চিমবঙ্গের কথাই যদি ধরি, কলকাতার কথা যদি ধরি, কলকাতায় যত মানুষ আছেন তার তুলনায় কজন মানুষের করোনা হয়েছে একটু হিসেব করে দেখবেন তো, কত পার্সেন্ট, কত শতাংশ মানুষের করোনা হয়েছে, তাদের মধ্যে কত শতাংশ মানুষ মারা যাচ্ছেন। হিসেব করলে দেখবেন যে যারা মারা যাচ্ছেন না বা যাদের করোনা হয়নি তাদের সংখ্যা বেশি। কাজে কাজে শুধু শুধু বুক ধড়ফড় করে কি হবে? বুক ধড়ফড় করার মতন কিছু হয়নি। সতর্ক থাকুন, যাতে, আমাদের তো ডাক্তারবাবুরা বলে দিয়েছেন এই 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 করতে হবে, হাত ধুতে হবে, মুখে মাস্ক পরতে হবে, সেইগুলো করুন, তাহলেই হবে। পরের চিঠি, ছোট্ট চিঠি, 1 লাইনের। বারুইপুর রাজবাড়ির কথা জানালে খুশি হব। বারুইপুরে রাজবাড়িতে আমি গেছি, অনেকবারই গেছি। ওই শুটিং টুটিং করবার জন্য গেছি, ওখানে তো শুটিং এর জন্য বাড়িটা দেওয়া হয়, খুব বড় বাড়ি ঠিক, কিন্তু
তরুণ কুমার দত্ত, আপনি এই চিঠিটা লিখেছেন প্রায় 1 লাইনের চিরকুট। আপনাকে বলি যে আমরা কিন্তু কেবলমাত্র এই শরণাগত অনুষ্ঠানে নানান ধর্মস্থানের কথাই বাইরে দূরেতে বলে থাকি। বারুইপুরের রাজবাড়ি তো সেই অর্থে ধর্মস্থান নয়, যদিও ওখানে মন্দির আছে, কিন্তু ধর্মস্থান হিসেবে ওর প্রসিদ্ধি নয়। এবং আরেকটি চিঠি, আপনার সব গল্প শুনি ভালো লাগে। আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম, সবকিছু শুনেছি আর চোখের সামনে ভেসে আসছে। যা অবস্থা হলো মনে হচ্ছে আর হয়তো কোথাও বেড়াতে যেতে পারবো না। ভালো থাকবেন, নমস্কার নেবেন, ইতি রত্না আচার্য, কল্যাণী। আচ্ছা, আপনিও শ্রীলঙ্কা গেছেন, মানে আরো কেউ কেউ গিয়েছিলেন তো, তাহলে মিলিয়ে মিলিয়ে শুনেছেন আর কি, এবং নিশ্চয়ই ভেবেছেন যে তো অনেক কথা বললো না। না না, কেটে যাবে, কেটে যাবে, সব কেটে যাবে, আবার পৃথিবী শান্ত হবে, আবার আমরা বাইরে বেড়াতে যেতে পারবো, অত চিন্তা করবেন না। চিঠির ঝাঁপি এখানেই বন্ধ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর তুঙ্গনাথ কতদিন শেষ হয়েছিল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে রুদ্রনাথ। আগেই তো বলেছি, শিব ষণ্ডের রূপ ধারণ করে পালাতে গিয়েছিলেন, ভীম তাকে ধরে ফেলেন। শিবের মুখটি পড়েছিল এইখানে, এই রুদ্রনাথে। সেদিক থেকে দেখতে গেলে এই রুদ্রনাথ হল পঞ্চকেদারে দেবাদিদেব মহেশ্বরের মুখ। তাহলে দেরি কেন, যাত্রা শুরু। বন জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে, আর ওপরে ওঠার অন্য যে কোনো উপায় থাকুক না কেন, আমরা কিন্তু যাব হেঁটে, কেমন, যাকে বাংলায় বলে ট্রেক করে। তাই তো, চল। সমাধানকে সবাই যাত্রা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান থেকে রুদ্রনাথে যাত্রা শুরু। কিন্তু কোথা থেকে হবে যাত্রাটা? গোপেশ্বর বলে একটা শহর আছে, হ্যাঁ, সেখানে পাহাড় আছে, কিন্তু সে পাহাড় দেখাই যায় না, গিজগিজ করছে বাড়ি। না না, রুদ্রনাথের যাত্রা শুরুর জায়গা হিসেবে এমন একটা ঘিঞ্জি শহরকে ধরে নিতে ইচ্ছে করছে না। বরং এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আছে সাগর বলে একটি গ্রাম। সেখান থেকে আমরা রওনা হব রুদ্রনাথের দিকে। হ্যাঁ, এই তো এসে গেছে সাগর গ্রামে, আর এসেই একেবারে মন ভরে গেছে। সবুজ সবুজ বনভূমি, নীল নীল আকাশ, আর এই দুয়ের মাঝখানে সেতু হয়ে দাঁড়িয়ে আছে সবুজ রঙের পাহাড়। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে 1-2 দিন থেকে যেতে খুব মন চাইবে আপনার। না, সে থাকতেই পারেন, ভালো হোটেল আছে, প্রচুর পর্যটক আসেন তো, কিন্তু সেসব পরে হবে। আপাতত রুদ্রনাথ দেখব বলে বেরিয়েছি তো, অন্য জায়গার মায়ায় আটকে থাকাটা কোনো কাজের কথা হবে না। কাজে সকাল সকাল বেরিয়ে পড়ুন, বেশি দেরি করবেন না। বেশ অনেকটা দূর কিন্তু, আর বেশ কঠিন রাস্তা, পাহাড়ি পথে প্রায় 15 কিলোমিটারের মতন যেতে হবে তো। আর একটা খবর দিয়ে রাখি, ভয় পাবেন না, সতর্ক থাকবেন। এখানে যাওয়ার পথে বা ফেরার পথে বনের মধ্যে কিন্তু মাঝে মাঝে ভাল্লুক বেরোয়, ফলে তাড়াতাড়ি রওনা হয়ে যাওয়াই ভালো। দুপুরের আগেই যাতে, অন্তত দুপুর পার করে যাতে পৌঁছতে পারেন, সন্ধেটা না হয়ে যায়, সেটা একটু দেখবেন। আর একটা কথা, ভাল্লুকের চেয়ে কম ভয়ের ব্যাপার, বা উল্টো দিকের ব্যাপার, যেতে যেতে প্রচুর ঝর্ণা পাবেন। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে আসছে কিশোরী মেয়ের মতো, দেখতে কি ভালো লাগে না? তো এসে পৌঁছলাম তো এখানে। ছোট্ট একটা গেট, যেমন তুঙ্গনাথে যাত্রা শুরু করবার সময় ছিল না একটা ছোট্ট গেট, এখান থেকে ট্রেকিং শুরু হয়। তবে তুঙ্গনাথের তুলনায় এই গেটটা আরেকটু ঝকঝকে। সেটা পার হলেই রুদ্রনাথে যাবার পথ। দুপাশে পাহাড় জঙ্গল, দূরে দূরে পাহাড়ের চূড়া, সাদা সাদা তুলোর বলের মতো মেঘ কোলে করে বসে আছে সেই সব পাহাড়।
খাড়াই রাস্তা, আর দুপাশে তো এমন জঙ্গল, সেখানে যে কখনো কোনো মানুষের পায়ের ছাপ পড়েছে তা বিশ্বাস করতে ইচ্ছে করে না। না, কথাটা সত্যি নয়, এখান দিয়ে তীর্থযাত্রীরা যান, কিন্তু এত শান্ত নির্জন এই অরণ্য, এইরকমটা মনে হয়। আর বনের একটা অদ্ভুত গন্ধ আছে না, নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, একটা অদ্ভুত অদ্ভুত একটা সামান্য একটা ঝাঁঝালো গন্ধ, যেন অনায়াসে বুকের মধ্যে ঢুকে যায়। বুক ভরে সেই গাছপালার গন্ধ, গাছপালার নিঃশ্বাস থেকে পাওয়া অক্সিজেন টানতে টানতে পথ চলুন। মাঝে মাঝে তো জিরিয়ে নিতেই হবে। আর তখন দেখুন প্রকৃতি কত বড়, আর আপনি আমি কত ক্ষুদ্র, কত তুচ্ছ। এই যে দেখুন, পথের ধারে একটু ঝুপড়ি মতন রয়েছে, পাথর দিয়ে একটা দাঁড়াবার বসবার জায়গা করে দেওয়া আছে, সামনে দুটো চারটে চেয়ার পাতা, বসুন একটু চা খেয়ে নেওয়া যাক। কিন্তু চা খেয়ে আর রওনা হবার সময় হবে না, শরণাগত শেষ হবার সময় হয়ে গেল। কাজী আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927, চিঠি নেবেন, চিঠির গোড়ায় লিখবেন SG। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় শরণাগত সৌমিত্র এই পাতায় আপনাদের সৌমিত্র বসু লাইভে উপস্থিত থাকে আপনাদের সঙ্গে আড্ডা মারার জন্য। 9:30। আপনাকেও স্বাগত, অবশ্যই চলে আসুন। তাহলে